ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রাতভর টানা ভারী বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 7 জন। বৃষ্টি ও জলাবদ্ধতার জেরে শহরের যানবাহন, রেল, মেট্রো ও ফ্লাইট চলাচলেও নেমে এসেছে বিপর্যয়। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপূজার আগে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে উদ্বেগ। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। শারদীয় উৎসবের সময় এমন নজিরবিহীন বৃষ্টি আগে দেখেনি কলকাতাবাসী। সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি চলছে মঙ্গলবার সকালেও, আর এতেই জলাবদ্ধতা তৈরি হয়েছে কলকাতা শহর সহ আশপাশের এলাকায়। শহরের একাধিক জায়গায় রাতভর বৃষ্টিতে পানি জমে যায়। টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই মধ্যে কলকাতা শহরে অতিরিক্ত বর্ষণের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শহরের পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হতে সময় লাগতে পারে প্রায় 10 থেকে 12 ঘন্টা। আমাদের কনজারভেন্সি বা ড্রেনেজের স্টাফ যারা আছে তাদেরকেও বুঝিয়ে দেওয়া হয়েছে, তারা পুজোর সময় যদি বৃষ্টি হয় তাদের কি করণীয়, তো তাদেরকে যা যা নির্দেশ দেওয়া হয়েছে। শহরের নিম্নাঞ্চলে বহু ঘরবাড়িতে পানি ঢুকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকা। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে জলাবদ্ধতায় শহরের যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রেল ও মেট্রো সেবাতেও দেখা দিয়েছে সমস্যা। এছাড়া জলাবদ্ধ রাস্তাঘাটের কারণে কলকাতা বিমানবন্দরগামী যাত্রীরা বিপাকে পড়েছেন। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো এরই মধ্যে ভ্রমণ সতর্কতা জারি করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলেই এই বৃষ্টি হচ্ছে। সামনের দিনগুলোতে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুদিনে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রায় সর্বত্রই আছে। এর সাথে সাথে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দুর্গাপূজা উৎসব শুরুর ঠিক আগে এ ধরনের প্রবল বর্ষণে কলকাতা জুড়ে দেখা দিয়েছে উদ্বেগ। টানা বৃষ্টিতে মাসব্যাপী তৈরি মণ্ডপগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শারমিন শ্রাবণী, ৭১। ফিলিপাইনের উত্তর উপকূলে সুপার টাইফুন রাগাসা আঘাত হানার পর সোমবার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সতর্কতা জারি করেছে দেশটির দুর্যোগ প্রতিরোধ সংস্থা। ফিলিপাইনের পর চীন ও হংকং উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে এই সুপার টাইফুন। বন্ধ ঘোষণা করা হয়েছে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস। চীনের শেনঝেন এলাকায় বাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 4 লাখ মানুষকে। ফিলিপাইনের আবহাওয়া অফিস জানিয়েছে, 295 কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে গেছে কাগায়ান প্রদেশের কালায়ান দ্বীপে, আর তাই ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। সেই সাথে 9 ফুট উঁচু জলোচ্ছ্বাসের ঝুঁকি বেড়েছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। এছাড়াও স্বীকৃতি দেওয়ার কথা আছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা এবং স্যান ম্যারিনোতে। আর গাজাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছে ইতালির মানুষ। এরপরেও থেমে নেই ইসরায়েলের হামলা। একদিনে গাজায় নিহত হয়েছে 37 জন ফিলিস্তিনি। গাজা সিটিতে অভিযানে ইসরায়েলের এক সেনা কর্মকর্তার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও জানাচ্ছেন আফসানা শাওন। France reconnaît aujourd'hui l'État de Palestine. ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতিতে গাজার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আরও জোরালো হলো। এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া সবশেষ দেশ হচ্ছে ফ্রান্স। Depuis juillet dernier, l'accélération des événements. সময় এসে গেছে ইসরায়েল ও ফিলিস্তিনের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যের প্রতি আমার দেশের আনুগত্যর অংশ হিসেবে আমি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করছি। এই স্বীকৃতি ফিলিস্তিনি মানুষের অধিকার, এটা ইসরায়েলের মানুষের অধিকার খর্ব করে না। তবে অধিবেশনে ফিলিস্তিনি প্রতিনিধিদের আসতে না দেয়ায় অসন্তোষ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিকল্প কি? এক রাষ্ট্র যেখানে মানুষের মৌলিক চাহিদাকে অস্বীকার করা হয়, মানুষকে অন্যায়ভাবে ঘরহারা করা হয়। এই একবিংশ শতাব্দীতে এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে মেনে নেওয়া যায়? আরেকটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি কোনো পুরস্কার নয়, এটা তাদের অধিকার। ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেই গাজার মানুষের প্রাণ রক্ষা হবে না বলে মনে করেন প্রতিবেশী দেশগুলোতে থাকা ফিলিস্তিনি শরণার্থীরা। তারা বলছেন, রাষ্ট্র স্বীকৃতি যথেষ্ট নয় ফিলিস্তিনিদের জন্য।
অবশ্যই এই স্বীকৃতির প্রভাবটা দেখতে হবে। আমরা নেতানিয়াহুর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। এরপর তারা দখলদারিত্ব চালায় কিনা তাও দেখতে হবে। শুধু এই স্বীকৃতি যথেষ্ট নয়, ওদের উপর আরও চাপ বাড়াতে হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 7 দিনের যুদ্ধবিরতি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। চিঠিতে তারা বলেছে, যদি ইসরায়েল গাজায় 7 দিনের যুদ্ধবিরতি দিতে সম্মত হয় তাহলে ইসরায়েলি জিম্মিদের মধ্যে অর্ধেককে মুক্তি দেবে হামাস। তবে চিঠিটি এখনও কাতার সরকারের কাছে আছে। এটি আগামী সপ্তাহে ট্রাম্পকে হস্তান্তর করা হবে। এদিকে গাজায় জাতিগত নিধন বন্ধে ইসরায়েলকে চাপ এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সোমবার ইতালির রাজধানী রোম সহ দেশটির কয়েকটি বড় শহরে 2.5 লাখেরও বেশি মানুষ বিক্ষোভ করেছেন। কয়েকটি বন্দরে শ্রমিকরা ধর্মঘট করেছেন। বিক্ষোভে কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আফসানা শাওন, 71। গাজায় যাওয়ার পথে থাকা কোনো ত্রাণবাহী নৌযানের বহরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই বহরটি হামাস পরিচালিত এবং হামাসকে সেবা দিতেই উদ্যোগটি নেওয়া হয়েছে বলে দাবি তেল আবিবের। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলার যাত্রীদের প্রকৃত উদ্দেশ্য যদি মানবিক সহায়তা পৌঁছানো হয় তবে তাদের নৌযানগুলোকে আশকেলন বন্দরে ভিড়তে হবে। সেখান থেকে সমন্বিতভাবে দ্রুত গাজায় সাহায্য পাঠানো হবে। অন্যদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আয়োজকদের ওয়েবসাইটে বলা হয়েছে, এটি সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী, চিকিৎসক, শিল্পী, ধর্মীয় নেতৃবৃন্দ, আইনজীবী ও নাবিকদের একটি জোট। তাদের দাবি, ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতেই এই উদ্যোগ। আয়োজকদের মতে বর্তমানে 51টি ত্রাণবাহী নৌযান গাজামুখী। গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সোমবার ইসরায়েলের নাহাল ওজ এলাকায় এই ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গাজা সিটি থেকে ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বর্তমানে গাজার দখল নিতে সেখানে বড় ধরনের স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজা থেকে নাহাল ওজ এলাকার দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং এর ফলাফল যাচাই করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার বিষয়ে দায় স্বীকার করেনি। গত কয়েক সপ্তাহ ধরে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসকে উচ্ছেদ করার লক্ষ্যে ওই নগরীতে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়াতে চায় রাশিয়া। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের ভাষণে বলেন, রাশিয়া 2026 সালের 5 ফেব্রুয়ারির পর 1 বছর পর্যন্ত নিউ স্টার্ট চুক্তির শর্ত মেনে চলতে প্রস্তুত। এমন পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে এই বিধিনিষেধ বজায় রাখা হবে কিনা। তবে যুক্তরাষ্ট্র একইভাবে আচরণ করলেই কেবল এই উদ্যোগ কার্যকর হবে। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব যুক্তরাষ্ট্রের সাথে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়ার আলোচনার পথও সুগম করবে বলে পুতিন উল্লেখ করেছেন। ডেনমার্কের আকাশে ড্রোন দেখা যাওয়ার পর কোপেনহেগেন বিমানবন্দর বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে প্রায় 15টি ফ্লাইট অন্যান্য বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের মুখপাত্র লিসে আগারলে কুরস্টেন জানান, রাত 8:30 থেকে কোপেনহেগেন বিমানবন্দরের আকাশসীমা 2 থেকে 3টি অজ্ঞাত ড্রোনে দেখা যায়। ফলে বন্ধ রয়েছে ফ্লাইট চলাচল। ফ্লাইটগুলোকে অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই ড্রোনগুলো সামরিক না বেসামরিক তা নিশ্চিত করে বলতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা ফি নিয়ে যখন আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে, তখন চীন মেধাবী বিদেশিদের জন্য নতুন ভিসা নীতি কার্যকর করতে চলেছে। বিদেশি মেধাবীদের টানতে সচেষ্ট হচ্ছে যুক্তরাজ্য। মেধাবীদের জন্য ভিসা ফি তুলে দেওয়ার কথা ভাবছে এই দুই দেশ। 1 অক্টোবর থেকেই নতুন কে ভিসা কার্যকর করতে চলেছে চীন। চীনের কে ভিসা যোগ্য তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি পেশাজীবীদের জন্য উন্মুক্ত থাকবে। এদিকে সারা বিশ্ব থেকে উচ্চ মেধাবী ও দক্ষদের আকর্ষণ করতে গ্লোবাল ট্যালেন্ট ভিসা ফি কমানো কিংবা পুরোপুরি বাতিল করার উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাজ্য। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি রন্ধন শিল্পের মর্যাদাপূর্ণ টমি মিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। 34 বছর পূর্তিতে সেরা শেফ, রেস্টুরেন্ট, টেকওয়ে সহ বিভিন্ন ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিভিন্ন দেশের বিপুল সংখ্যক অতিথিদের উপস্থিতিতে রবিবার সন্ধ্যায় লন্ডনের ILEC কনফারেন্স সেন্টারে আন্তর্জাতিক শেফ ও কালিনারি কুকিং কুইন অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন টমি মিয়া। আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের ফাউন্ডার টমি মিয়া। আজীবন সম্মাননা দেওয়া হয় মানিক মিয়াকে। এবছর চ্যাম্পিয়ন শেফ অ্যাওয়ার্ড পান কামাল হোসেন জুনেদ এবং সাইদ আহমেদ।
জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো 2025-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। এক্সিবিশন চলবে 25 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে বাংলাদেশের 12টি স্বনামধন্য কোম্পানি তাদের উদ্বোধনী টেক্সটাইল, ফ্যাশন, নিটওয়্যার এবং পোশাক অ্যাক্সেসরিজ প্রদর্শন করবে। 26টি দেশের প্রতিনিধিরা এই মেলায় অংশগ্রহণ করছেন। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ব্রাজিল, পেরু ও ফিলিপাইন। ব্রাজিলে পার্লামেন্টে প্রস্তাবিত বিতর্কিত অ্যামনেস্টি বিলের প্রতিবাদে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। অন্যদিকে পেরুতে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসলে সংঘর্ষ বাধে পুলিশের সাথে। এ সময় আহত হয় অন্তত 18 জন। আর ফিলিপাইনে দুর্নীতি বিরোধী বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের পর 200 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। রিও ডি জেনিরো, সাও পাওলো ও ব্রাসিলিয়ার সড়কে প্রতিবাদের জন্য জড়ো হন হাজার হাজার মানুষ। বিতর্কিত অ্যামনেস্টি বিল সংসদে পাশ হলে শাস্তি মওকুফ হতে পারে ব্রাজিলে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে আটক সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর। এরই জেরে বিক্ষোভে ফেটে পড়ে দেশটির নাগরিকরা। বিলের প্রতিবাদে রবিবার বিক্ষোভ মিছিলের আয়োজন করে দেশটির বামপন্থী ও শিল্পী গোষ্ঠীর সদস্যরা। সাও পাওলো ও ব্রাসিলিয়ার পাশাপাশি রাজধানী রিওর অন্তত 22 এলাকায় বিস্তৃত হয় বিশাল এ প্রতিবাদ সমাবেশ। এদিকে রবিবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লাতিন আমেরিকার দেশ পেরু। শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। এ সময় সংঘর্ষে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিক সহ অন্তত 18 জন আহত হয়। বেশ কয়েকটি জনমত জরিপে দেখা গেছে দেশটির সরকার ও পার্লামেন্টের বেশিরভাগ সদস্যকে দুর্নীতিগ্রস্ত মনে করে জনগণ। অন্যদিকে গত সপ্তাহে পেরুর পার্লামেন্ট নতুন একটি আইন পাশ করে। এতে বলা হয় তরুণদের বাধ্যতামূলকভাবে একটি বেসরকারি পেনশন তহবিলে যুক্ত হতে হবে। অথচ অনেক তরুণী অনিশ্চিত কর্মসংস্থানের মধ্যে রয়েছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুর্নীতি বিরোধী বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের পর 200 জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আঞ্চলিক পুলিশ জানায় প্রতিবাদকারীরা পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে মারে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে সহিংসতার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। ফিলিপিনোদের মধ্যে ক্ষোভ বাড়ছিল গত জুলাই থেকেই, যখন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জাতীয় সংসদে ভাষণ দেওয়ার সময় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের দুর্নীতির কথা প্রকাশ করেন। ফিলিপাইনের অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 2023 থেকে 2025 সালের মধ্যে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের দুর্নীতির কারণে দেশটির অর্থনীতি প্রায় $2 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে। শারমিন স্বপ্না, 71। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।